এখন রয়েছে দেশের ই-কমার্স খাত পরিস্থিতি নিয়ে বিশেষ আলোচনার জন্য আমাদের সাথে সংযুক্ত রয়েছেন কোম্পানি আইন ও অর্থনীতি বিশ্লেষক ল ফার্ম দ্য লয়ার্স অ্যান্ড জুরিস্টের হেড অফ চেম্বার ব্যারিস্টার এ.এম. মাসুম। আমরা সংযুক্ত হচ্ছি তার সাথে। জনাব মাসুম, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন? আমি শুরু করতে চাই যে ই-কমার্স খাত যেটি ব্যাপক একটি সম্ভাবনা রয়েছে, বিশ্বব্যাপী এটি এগিয়ে যাচ্ছে, তার ধারাবাহিকতা বাংলাদেশও বেশ ভালো অবস্থানে এগিয়ে যাচ্ছিল, কিন্তু সাম্প্রতিক সময়ে বেশ কিছু ই কমার্স কোম্পানির যে প্রতারণা, হাজার হাজার কোটি টাকা লোপাট, সবকিছু মিলিয়ে আসলে এই খাতটির অবস্থানটি যদি প্রথমে একটু আমাদেরকে বলেন। আসলে রাজীব, যেটা হয়েছে আমরা রিসেন্টলি দেখেছি অনেকগুলি কোম্পানি যেটাকে মিসলিড করে অনেক ধরনের কাস্টমারদেরকে তাদের যে টাকা পয়সা বা একটা ভালো অ্যামাউন্ট এখান থেকে হাতিয়ে নেওয়া হয়েছে, এবং এই নিয়ে কিন্তু অনেকগুলি মামলাও অলরেডি হয়েছে। যেমন আপনার অনেকগুলি মামলা যেমন ক্রিমিনাল কোর্টেও হয়েছে, নিচের কোর্টে যেমন 424(6) অফ দি পেনাল কোড, যেখানে তারা এই ফ্রডুলেন্টের জন্য, এবং অনেকগুলি মামলা আমাদের হাইকোর্টেও যেটা রিট বেঞ্চে হয়েছে, এবং একটি মামলা যেটা কোম্পানি কোর্টে ইভ্যালিড, যেটা আমি ক্লায়েন্ট কাস্টমার বা কনজিউমারদেরকে রিপ্রেজেন্ট করছি, সেখানেও একটা মামলা হয়েছে। এবং এই যে তারা ফ্রড যে কাজগুলি করেছে, এখন এই যে কাজগুলি ধরেন এই ঘটনাটা এই পর্যায়ে বা এই স্টেজে আসলো কেন? কারণ ধরেন আপনি যদি দেখেন 99 থেকে কিন্তু এই প্ল্যাটফর্মটা বা অনলাইন বিজনেস কিন্তু ফ্লারিশ করছিল, এবং সেই জায়গা থেকে কিন্তু আজকে একটা স্টেজে যেটা 2021, প্রায় 22 বছর, কিন্তু সেইভাবে আমার মনে হয় যতটা এখানে পলিসি বা গাইডলাইন করা উচিত ছিল এবং স্পেসিফিক আইন করা উচিত ছিল, সেইভাবে কিন্তু এই জায়গাটা ডেভেলপ হয়নি। কিন্তু এখন এই 4th ইন্ডাস্ট্রিয়াল রেগুলেশনের সময় ধরেন আপনি যদি আজকে পুরো পৃথিবী চলছে হলো ই কমার্সের উপরে বেস করে, এবং বাংলাদেশে কিন্তু এই 2019 পরে আপনার এই যে করোনা এফেক্টের পর থেকে কিন্তু এই সেক্টরটা স্পেশালি অনেক বুম করেছে, এবং এখানে কিন্তু ধরেন সকল ধরনের আপনি ট্রানজাকশন এবং সবকিছু আপনি করতে পারেন, এবং যেটা হলো যে আপনাকে অনেক ধরনের হেল্প করবে বা অনেক ইজিয়ার এবং সিম্পলার করে দিচ্ছে, এবং সেই জন্যই এই ই কমার্স এই খাতটাকে ডেভেলপ হওয়া উচিত, এবং সেই জন্য গভর্নমেন্ট এবং যারা স্টেক হোল্ডার আছে সকলকে ভালোভাবে প্রপারলি এখানে অ্যাক্ট করতে হবে, যাতে এই সেক্টরটা কিভাবে গ্রো করা যায় সেই দিকে সকল যেন চেষ্টা করে। ব্যারিস্টার মাসুম, আপনি যেমনটা বলছিলেন, আমরা জানি যে এই যে গ্রাহকরা যে প্রতারিত হলো, বিভিন্ন অফার দেয়া হয়েছে, সেখানে গ্রাহকদেরকে প্রলুব্ধ করা হয়েছে, ঠিক আছে, কিন্তু সম্পৃক্ত তো অনেকগুলো প্রতিষ্ঠান এখানে আছে, বাণিজ্য মন্ত্রণালয় আছে, বাংলাদেশ ব্যাংক আছে, প্রতিযোগিতা কমিশন আছে, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর আছে। আপনি শেষ পর্যন্ত আমরা দেখলাম যে গ্রাহকদের স্বার্থ রক্ষায় আপনি নিজে উদ্যোগী হয়ে মহামান্য আদালতের দ্বারস্থ হয়েছেন। তাহলে এই যে এতগুলো সংস্থা, তাদের কি দায়িত্ব? আসলে এখানে কিন্তু স্পেসিফিকলি সবার দায়িত্ব ছিল, এবং এইটা সামহাউ তারা যে করেনি তা আমি বলবো না, তারা কিন্তু যথেষ্ট চেষ্টা করেছে, বাট যে কুইক এই সেক্টরটা ডেভেলপ করেছে বা ইমপ্রুভ করেছে সেইভাবে তারা কোপ আপ করতে পারে। যেমন ধরেন বাণিজ্য মন্ত্রণালয় 2018-এ যে ডিজিটাল পলিসি যেটা নীতিমালা করেছে, সেখানে কিন্তু প্রত্যেক স্টেক হোল্ডারের, ফর এক্সাম্পল যে আপনার বাণিজ্য মন্ত্রণালয়ের, আপনার এখানে যারা আছে যে ভোক্তা অধিদপ্তর, আইসিটি মিনিস্ট্রি এবং অন্যান্য মিনিস্ট্রি, বাংলাদেশ ব্যাংক, কার কি কাজ হবে স্পেসিফিকলি বলা আছে, কিন্তু সেইভাবে যদি তারা কাজ করত তাহলে কিন্তু আজকে এই স্টেজে আমাদের আসতে হতো না। এবং আপনাকে যদি দেখেন এখানে যে বাংলাদেশ ব্যাংকের BFIU, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের অলরেডি কিন্তু তারা দে হ্যাভ অ্যাক্টেড, বাট কিন্তু তারা আগে যদি করতো, যেমন আপনি যদি সেকশন 23 অফ আমাদের মানি লন্ডারিং প্রিভেনশন অ্যাক্ট 2012-এ, যেখানে বলা আছে যে কোনো ধরনের ট্রানজাকশন যদি ডাউট হয় তাহলে কিন্তু তারা স্ক্রুটিনি করে বা হল্ট করে দিতে পারতো বা ফ্রিজ করে দিতে পারতো। তাহলে অনেক কোম্পানি আমরা দেখেছি যেখানে অনলি ট্রেড লাইসেন্সের বেসিস করে তারা ব্যবসা করতেছে, তাহলে ইন্ডিভিজুয়াল 600 কোটি টাকা ট্রানজাকশন হচ্ছে, সেটা কিন্তু ডাউটফুল হওয়া উচিত ছিল। তারপর আপনার যদি ভোক্তা অধিদপ্তর আপনি দেখেন 2009-এর যে আমাদের আইন, সেখানে কিন্তু আমাদের যে জেনারেল ডাইরেক্টর জেনারেল, তার কিন্তু ডিউটি সেকশন 21 স্পেসিফিকলি বলে দিয়েছে যে এই ধরনের যদি ট্রেড হয়, বিজনেস ট্রানজাকশন হয়, যেখানে বায়ার অ্যান্ড সেলার যদি কোনো ধরনের মিসলিড বা মিসরিপ্রেজেন্টেশন হয়,
তাহলে কিন্তু সেই ক্ষেত্রে প্রয়োজন হলে তারা সোমোটেও কিন্তু ইয়ে করতে পারে এবং কমপ্লেনের বেসিসে তারা ইনকোয়ারি করতে পারে, এবং হাজার হাজার কমপ্লেন করেছে। বাট তারা যে করেনি তা আমি বলবো না, দে হ্যাভ অ্যাক্টেড অন, বাট যতটা স্মুথলি যেভাবে করা উচিত ছিল সেভাবে কিন্তু করতে পারেনি। হয়তোবা তাদের ইনফ্রাস্ট্রাকচারাল শর্ট ছিল, যেমন সেকশন 76 ইভেন বলা আছে কোনো কমপ্লেন যদি করে কোনো ইন্ডিভিজুয়াল এবং তাকে ওই যে কমপ্লেনের এগেইনস্টে যদি টাকা রিটার্ন বা ফাইন যেটা হবে সেটা পাওয়ার সাথে সাথে 25% পর্যন্ত দিয়ে দেওয়া। এবং এখানে আরেকটা সেক্টর যেটা আপনি স্টেক হোল্ডার যদি দেখেন, কম্পিটিশন কাউন্সিলের যেটা দায়িত্ব ছিল তাদের সেকশন 8 যে কোনো ধরনের এই যে ধরেন এগ্রিমেন্ট গুলি করা বা এই যে অ্যাডভার্টাইজমেন্ট করে মিসলিড করা কাস্টমারদেরকে, এই যে প্রায় 50% ডিসকাউন্ট দিয়েছে, 100% ডিসকাউন্ট দিয়েছে, তাহলে প্রতিযোগিতা কমিশন তখন কি করেছে? রাইট, এই প্রতিযোগিতা কমিশন আমি বলবো যে তারা কিন্তু ওই যে ইভেলির ক্ষেত্রে কিন্তু ইন্টারফেয়ার করেছিল এই যে রিসেন্টলি যেটা ঈদের একটা অফারে। বাট এর আগেও আমার মনে হয় যে তাদের অনেকগুলি কোম্পানি যেরকম এইভাবে ডিফারেন্ট টাইপের আপনার অ্যাডভার্টাইজমেন্ট দিচ্ছে যেগুলি অনেক লোভনীয়, যেখানে ইন্টারফেয়ার করা উচিত ছিল। হয়তোবা যেটা হবে যে এই যে আপনার করোনার পরে যেভাবে এটা ইমপ্রুভ করেছে বা রাইজ করেছে বিজনেসটা, এইটার সাথে কোপ আপ করার মতো যে ইনফ্রাস্ট্রাকচার রিসোর্স যেটা ছিল আমার মনে হয় সেটা সাফিসিয়েন্ট ছিল না তাদের, যার জন্য তারা যেভাবে অ্যাক্ট করা উচিত ছিল যত প্রম্পটলি এই কাজগুলি সেই প্রম্পটলি তারা করতে পারে না। স্পেশালি আমার কাছে মনে হয় যে বাংলাদেশ ব্যাংকের যেটা গেটওয়ে পেমেন্ট, যেমন যে এসক্রো অ্যাকাউন্টে, যদিও তারা এসক্রো অ্যাকাউন্ট এখন ইন্ট্রোডিউস করেছে, বাট এই এসক্রো অ্যাকাউন্টে যেটা এখন পর্যন্ত ম্যানুয়াল, আপনাকে এমন ভাবে করতে হবে যাতে এই সেক্টরটা যেন গ্রো করে এবং সেইটার জন্য যত ফ্রেন্ডলি সবকিছু করতে হবে। বাট এট দি সেম টাইম আপনাকে এটার রিলেটেড পলিসি গাইডলাইন সাথে সাথে স্পেসিফিক আইন করতে হবে। যেমন আমাদের ধরেন যদি আপনি দেখেন ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট 2018, সেখানে সেকশন 22 এবং সেকশন 23 ডিজিটাল ফ্রড, যদিও মনে হয় যে এটা এই যে আমাদের যে অনলাইন প্ল্যাটফর্মের যে বিজনেস ট্রানজাকশন সেটাকে অ্যাট্রাক্ট করে, আসলে কিন্তু সেইভাবে না, কারণ এটার স্পিড কিন্তু ওই যে ডিজিটাল বা ডিভাইস ব্যবহার করে যদি কোনো ধরনের অপরাধ করে সেইটা, তাহলে আমাদের এই কমার্শিয়াল ট্রানজাকশনের জন্য স্পেসিফিক একটা আইন করা উচিত, যে আইনটা আমাদের নাই। এবং আপনি এই যে ওনাদেরকে চার্জ করেছেন 420-406 এর পেনাল কোডে, কিন্তু এই আইন আমাদের প্রেসিডেন্ট আছে সুপ্রিম কোর্ট থেকে যে যদি কমার্শিয়াল ট্রানজাকশন হয় সেই সব ক্ষেত্রে কিন্তু এই ফর্মুলেট এই আইন বা এই সেকশন কিন্তু তাদেরকে আটকে রাখতে পারবে না। তাহলে আপনাকে যেটা করতে হবে, আমাদের যে 2018 এর যে ডিজিটাল কমার্স নীতিমালা যেটা করেছে সেইটা যে স্টেক হোল্ডার যারা আছে তাদেরকে প্রম্পটলি অ্যাক্ট করতে হবে এবং তাদের যে ইনফ্রাস্ট্রাকচার যে ডেভেলপমেন্ট দরকার বা রিসোর্স দরকার তাদেরকে সেইটা দিতে হবে। এট দি সেম টাইম আমাদের যে গাইডলাইন যেটা 2021 করেছে বাণিজ্য মন্ত্রণালয়, সেখানে বলা আছে যে যদি ঢাকার ভিতর হয় 5 দিনের মধ্যে পণ্য ডেলিভারি দেওয়া, ঢাকার বাইরে হলে 10 দিনের মধ্যে পণ্য ডেলিভারি করা, এই যে প্লাস এসক্রো অ্যাকাউন্ট মেনটেন করা, এই জিনিসগুলি যদি প্রপারলি মেনটেন করে তাহলে কিন্তু এই ধরনের অবস্থা আজকে আমাদের এই ডিজিটাল প্ল্যাটফর্মে যে অনলাইন বিজনেস এইটা কিন্তু সেই জায়গায় যেত না। আমরা একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি নিয়ে নিচ্ছি, তারপর আবার আপনার সঙ্গে আলোচনায় ফিরে আসবো। দর্শক, নিচ্ছে একটা বিরতি, আমাদের সাথেই থাকুন। দর্শক, আবার স্বাগত জানাচ্ছি একুশে বিজনেসে। আমরা বিরতির আগে দেশের ই-কমার্স খাতের পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম কোম্পানি আইনের অর্থনীতি বিশ্লেষক ব্যারিস্টার মাসুমের সঙ্গে, তার সাথে আবার আলোচনায় ফিরে যাচ্ছি। জনাব মাসুম, আমরা বিরতির আগে আলোচনা করছিলাম সাম্প্রতিক সময়ে ই-কমার্স খাতের যে অস্থিরতা এবং প্রতারণার যে বেশ কিছু অভিযোগ এবং পুরো সেক্টরে কিন্তু এটির একটি প্রভাব পড়েছে। যদিও অনেকেই ভালো করছেন, আমরাও চাই যারা ভালো করছেন তারা এগিয়ে যাক, তবে যারা খারাপ করেছেন বা প্রতারণা করেছেন তাদের যথার্থ শাস্তিও। কিন্তু বিষয় হচ্ছে এখানে লক্ষ লক্ষ গ্রাহকের বিনিয়োগ বা টাকা রয়েছে, সেগুলো ফেরত পাওয়ার এই যে বর্তমান যে পলিসি বা আইন রয়েছে সেখানে কতটুকু তারা ফেরত পেতে পারেন গ্রাহকরা তাদের অর্থ? আসলে এখানে আপনি দেখেছেন যে অলরেডি বাণিজ্য মন্ত্রণালয় বলে দিয়েছে যে তাদের এখানে কোনো দায়ভার তারা নিবে না এটা রিটার্ন করা। কিন্তু এখন যে স্টেজ আছে বা যে আইনগুলি আছে আমাদের বা যে আইনে মামলাগুলি হয়েছে সেখানে কিন্তু কোথাও এই টাকা রিটার্নের যে কনজিউমার যারা বা যারা এখানে ট্রেড করেছে তাদের এই যে প্রতারণার কারণে যে ডিফল্ট হয়েছে সেই টাকা রিটার্নের কিন্তু কোনো ব্যবস্থা নেই। বাট এখানে যেটা পিটিশন কোম্পানি কোর্টে যেটা হয়েছে সেখানে কিন্তু একটা ওয়াইন্ডিং আপের অ্যাপ্লিকেশন অবসায়নের কিন্তু অ্যাপ্লিকেশন করা হয়েছে এবং সেখানে
যেটা এখন আমরা যে প্রেয়ারটা করেছিলাম কোর্টের কাছে, সেটা হলো যে ইন দি মিন টাইম একটা ইন্ট্রিম বোর্ড করে দেওয়া, যে ইন্ট্রিম বোর্ডের কাজ হবে যে যেহেতু তারা জেলে আছে তাদের কোম্পানির যে মিটিং গুলি করা বা রেজলিউশন করা বা কোম্পানির যে ডে টু ডে অ্যাফেয়ার কন্টিনিউ করা, এবং এখানে যারা ভুক্তভোগী যাদের টাকা পয়সা যে পাচ্ছে না তাদের যে অ্যাসেট লায়াবিলিটি এটা কালেকশন করে এবং সেটা মিট আপ করে যে যাদের ডিমান্ড যেই ভোক্তাদের যেরকম টাকা দিয়েছে সেটা যদি অবসান করতে যদি যেতে হয় এবং যে যদি সেটা মিট আপ করা যায় সেটা প্রায়োরিটি বেসিস করবে, অথবা এইটাকে যদি রানিং করা যায় বা কিভাবে কন্টিনিউ করবে এইটা এখন পর্যন্ত বলা যাচ্ছে না, কারণ এটা হতে পারে একটা পলিসি সিদ্ধান্ত হতে পারে যে এটা কিভাবে সামনের দিকে যাবে, কিন্তু এটা সম্পূর্ণই কিন্তু গভর্নমেন্ট থেকে একটা পলিসি সিদ্ধান্ত হতে পারে। বাট যদিও এটা কিন্তু সাবজুডিস ম্যাটার, এখন কোর্টে অলরেডি পেন্ডিং, কোর্ট এটা সিদ্ধান্ত নিবে কিভাবে এটাকে পরিচালনা বা কিভাবে এটা কন্টিনিউশন করবে। জি জনাব মাসুম, এই যে বা ভোক্তাদের শত শত বা হাজার হাজার কোটি টাকা নেওয়ার অভিযোগ উঠেছে, অনেক বড় একটি লেনদেনের চিত্র, এবং এই যে আমরা দেখলাম গতকাল ইভেলির মতো প্রতিষ্ঠান তাদের ওয়েবসাইটই বন্ধ করে দিয়েছেন এবং এখানে প্রশাসক নিয়োগের কথা এসছে, সেটি প্রশাসক বসিয়ে চালানো যায় কিনা সেখানেও কথা হচ্ছে, এগুলো আসলে যদি একটু আলোচনায় আনেন। আসলে এখানে যেটা হয়েছে কি, ধরেন আমাদের স্পেসিফিক এই রিলেটেড যে অনলাইন বিজনেস রিলেটেড কোনো আইন স্পেসিফিকলি নাই, কিন্তু আমাদের মনে হয় যে এই ধরনের যেন ফার্দার কোনো ধরনের আপনার প্রতারণা যেন না হয় এবং যারা যেন করে তাদেরকে যেন অ্যাকাউন্টেবল করে পানিশমেন্টের আওতায় আনা, এবং সেই জন্য একটা স্পেসিফিক এই আইসিটির উপরে আমাদের এই অনলাইন প্ল্যাটফর্মের উপরে বা ট্রানজাকশন উপরে একটা আইন করতে হবে। এবং এই জিনিসটা কিন্তু বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বহু আগেই তারা ইনভেস্টিগেশন করতে পারতো, এবং অলরেডি আপনারা জানেন যে ইনভেস্টিগেশন কিন্তু কয়েকবার করা হয়েছে। বাট তার আগেও শুধু যে ইভেলি না, অন্যান্য যে ইনস্টিটিউশন, কারণ অনেকগুলো ইনস্টিটিউশন আছে যারা তাদের ইন্টেনশনটাই প্রতারণা, বাট অনেক ইনস্টিটিউশন আছে যারা খুব ভালো করছে এবং অনেকের বিজনেস মডেলটা হয়তো বা খারাপ ছিল বা বিজনেস মডেল যেটা লুজিং কনসার্ন ছিল, যার জন্য আজকে তারা সাফার করতেছে। এখন এই যে যারা ভুক্তভোগী তাদেরকে এখন আপনি রেস্কিউ করার জন্য আপনার ওয়ে আউট তো এক্সিস্টিং যে আমাদের আইন আছে সেই আইন দিয়ে তো আপনি এক্সিস্টিং আইন দিয়ে তো ওয়ে আউট বের করতে পারছেন। সেই জন্যই কিন্তু আপনাকে যেই আমাদের যে পলিসি 2018 এবং 2021 এর যে গাইডলাইন দেওয়া আছে বাণিজ্য মন্ত্রণালয়, সেটাকে স্পেসিফিক হুবহু ফলো করতে হবে এবং সেটাকে কমপ্লাই করতে হবে প্রত্যেকটা স্টেক হোল্ডার্স, যাতে ফিউচারে এই ধরনের ঘটনা না ঘটে। আর যেটা আপনি রাইটলি বলেছেন, কোম্পানি কোর্টে যেটা যে আমরা আমাদের প্রেয়ারটা ছিল একটা ইন্ট্রিম বোর্ড বা ধরেন একজন যে রিসিভার অ্যাপয়েন্ট করে দেওয়া, এবং তার কাজ হবে যে এইটা সম্পূর্ণ অ্যাসেটটা কি অ্যাসেট আছে, লায়াবিলিটি আছে, এটা তো আমরা এখন পর্যন্ত জানি না। তো সেইটা যে আমরা গতকাল গণমাধ্যমে বা সামাজিক মাধ্যমে দেখেছি যে তারা একটা ঘোষণা দিয়ে তাদের ওয়েবসাইটটি বন্ধ করে দিল। এখন ওয়েবসাইটেই সমস্ত তথ্য কিন্তু রয়েছে, আমি কত টাকা দিয়েছি, কে কত টাকা নিয়েছে, সেই তথ্যটা তাহলে আপনি পাচ্ছেন না। না, এইটা যখনই যদি ইন্ট্রিম বোর্ড গঠন করা হয়, এটা কিন্তু তারা তাৎক্ষণিকভাবে কিন্তু কি অ্যাসেট আছে, কি লায়াবিলিটি আছে, এবং আপনি জানেন অলরেডি কিন্তু একটা ইনজেন্টিভ রেস্ট্রেইনিং অর্ডার আছে যে তারা কিন্তু কোনো কিছু ট্রান্সফার করতে পারবে না, সেইটা কিন্তু তাদের অলরেডি সেটা কোম্পানি কোর্ট থেকেই সেই অর্ডার আছে। তাহলে যেটা যেই অবস্থায় আছে সেটা কিন্তু সেই অবস্থাতেই থাকতে হবে, এবং সেইটা কিন্তু বোর্ড যখনই গঠন করা হবে তখনই কিন্তু এটা আপনি রেস্টোর করতে পারবে। তারাই কিন্তু যারা এক্সপার্টিস রিলেটেড আছে তারা এটা কিভাবে কন্টিনিউ করা যায় এবং টাইম টু টাইম কিন্তু কোর্টকে এটার ব্যাপারে আপডেট রাখবে। তাহলে এটা যদি রেস্টোর করার অবস্থা থাকে তাহলে রেস্টোর হবে, বা এইটাকে কিভাবে সামনে যাওয়া যায় সেই ব্যাপারে কিন্তু এই কমিটি কিন্তু রেগুলার বেসিস আপডেট করবে। জি, আমরা একেবারে শেষ দিকে চলে এসেছি। অবশ্যই ভোক্তাদেরও আরো অনেক সতর্ক হতে হবে এবং তার সাথে সাথে নিয়ন্ত্রক সংস্থা ও সংশ্লিষ্ট যারা রয়েছেন, ই কমার্স খাত অবশ্যই এগিয়ে যাবে। ভালোরা যারা রয়েছেন তারা যেন ক্ষতিগ্রস্ত না হন এবং যারা অসৎ নিয়ে আসেন তারাও যেন আবার শাস্তির বাইরে না চলে যান, সেটি অবশ্যই নিশ্চিত করা হবে। আমরা সেই প্রত্যাশা রাখছি। আমি একটা পয়েন্ট একটু অ্যাড করে দিচ্ছি, এখানে ধরেন এই সেক্টরটা একটা গ্রোয়িং সেক্টর, এটাকে কোনোভাবে ইন্টারভিন করা যাবে না, এটাকে স্মুথ রাখতে হবে। গুটি কয়েক খারাপ প্রতিষ্ঠানের জন্য ভালোরা যেন ক্ষতিগ্রস্ত না হয়। রাইট, এবং স্টেক হোল্ডার্সরা প্রপারলি তাদের
যে ডিউটি সেটা যেন তারা এক্সিকিউট পালন করেন। জি, আমরা সেই প্রত্যাশা রাখছি। ব্যারিস্টার মাসুম, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে। দর্শক, এতক্ষণ ই কমার্স খাতে নানা দিক এবং করণীয় নিয়ে কথা বলছিলাম কোম্পানি আইনে অর্থনীতি বিশ্লেষক দ্য ল ফার্ম দ্য লয়ার্স অ্যান্ড জুরিস্টের হেড অফ চেম্বার ব্যারিস্টার মাসুমের সঙ্গে। এবার নিচ্ছি আরো একটু বিরতি। বেলা 2:35 আবার ফিরবে 21শে বিজনেসে। ততক্ষণ আমাদের সাথেই থাকুন।